নমস্কার, ভারত টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মুখোমুখি সত্যান্বেষী অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন স্টুডিওতে, তিনি আর কেউ নন, উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং মালদা বিভাগের পূর্ণাঙ্গ দায়িত্ব যার উপরে রয়েছে, যার কাঁধে রয়েছে, তিনি একজন লড়াকু রাজনীতিবিদ, পাশাপাশি রাজনীতির চাণক্য হিসেবে যাকে মনে করছে রাজনৈতিক মহল, তিনি হচ্ছেন শঙ্কর চক্রবর্তী, বিজেপি নেতা। শঙ্কর, আপনাকে ভারত টিভিতে অনেক অনেক স্বাগত। ভারত টিভিকেও আমার অনেক অনেক নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা। আপনার কাছে অনেক কিছু জানবো, অনেক বিষয় জানার রয়েছে, বিশেষত আমাদের যারা দর্শকরা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি। রাজ্যে পালাবদল ঘটল, একদিকে যখন রাজ্যের বিগত রাজ্য সরকারের একগুচ্ছ প্রায় 70-এর ওপরে কাছাকাছি প্রায় 100খানা জনমুখী বা উন্নয়নমুখী প্রকল্প ছিল, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম, বা এই ধরনের কন্যাশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী, এই ধরনের অনেক প্রকল্প ছিল। সেই প্রকল্পগুলোকে ভুলে গিয়ে কিন্তু মানুষ এবারে বিজেপিকে আনলো। পাশাপাশি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, আপনারা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সমস্তটা নিয়ে আলোচনা করব। প্রথমে একটু আসি যে আপনারা যেটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইস্তেহারে যা ছিল, তার কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন? দেখুন, গতকালকে যখন বিভিন্ন প্রার্থীরা জয়ী হয়ে বের হচ্ছিল, তখনও মিডিয়ার বিভিন্ন চ্যানেল এই প্রশ্নই করেছিল, আজকেও আপনি করেছেন। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, এটা তো মানুষের যেগুলো চাহিদা আছে সেগুলোকে মাথায় রেখে বিজেপির আয়ুষ্মান যোজনা এখানে লাগু হবে বলা ছিল। আগামী 45 দিনের মধ্যে আয়ুষ্মান যোজনা পশ্চিমবঙ্গ পেতে চলেছে। 5 লক্ষ টাকা অবধি প্রতিটা মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় সে চিকিৎসার সুযোগ সুবিধা পাবে গোটা ভারতবর্ষ জুড়ে। মানে এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে স্বাস্থ্যসাথী সবাই পেতেন, এই আয়ুষ্মান ভারত কি সবাই পাবে? যারা দরখাস্ত করবে আয়ুষ্মান যোজনাতে তারা অবশ্যই পাবে। মানে এর মধ্যে কি কোনো ধনী দরিদ্র এরকম এই মুহূর্তে দেখা হচ্ছে না। এবার অবশ্যই গরিব শ্রেণীর মানুষদের জন্য, মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্যই সামাজিক প্রকল্প সরকার করে, ভারত সরকার করে। তো স্বাভাবিকভাবে সেইভাবে সবার জন্যই ওপেন থাকবে। যে যে মনে করবে তার এই সহায়তা রাশি দরকার, সে সেই বিমার আওতায় চলে আসবে। দ্বিতীয় হলো, আমাদের প্রতিশ্রুতি আমরা কিছু দেইনি। যে প্রতিশ্রুতি, যে কথা বলা হয়েছে, সেইটা হলো মানুষের ভাবাবেগকে মর্যাদা দিয়ে আগামী 5, 10, 15, 20 বছর ধরে এই কাজগুলোর উপরে সরকার মনোনিবেশ করবে। আমরা এখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনারা কথা তুলেছেন, মায়েদেরকে ধমক দিয়েছিল, চমক দিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার দেব না, যারা বিজেপিকে ভোট দেবে মুক্ত। আমরা বলেছিলাম এটা না, আমরা বলেছি অন্নপূর্ণা যোজনা আমরা চালু করতে চলেছি, 3000 টাকা করে প্রতি মা পাবে। সেটাও এর মধ্যেই ক্যাবিনেটের প্রথম বৈঠকেই পাশ হয়ে যাবে আশা করছি, না হলেও আগামী 45 দিনের মধ্যে সেটাও পাশ হয়ে যাবে। তাহলে মানুষের যা চাহিদা আছে সেগুলো বিজেপি একটার পর একটা করতে থাকবে। কারো শঙ্কা থাকা উচিত না যে বিজেপি কি করবে করবে না, তার কারণ আমরা অলরেডি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে পাশ হয়ে এসেছি। বিভিন্ন রাজ্যে মায়েদের উন্নয়নের জন্য প্রকল্প চলছে, কোথাও 2500 টাকা মাস চলছে, কোথাও এককালীন টাকা দেওয়া হচ্ছে। আমরা এখানে ঠিক করেছি সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে লাখপতি দিদি বানাবো, সেই পরিকল্পনাও চলছে। প্রশিক্ষণ দিয়ে 1 লক্ষ টাকা তাদেরকে মূলধন দিয়ে তারও পরিকল্পনা চলছে। আগামী দিন মায়েরা নিয়ে এসছে পশ্চিমবঙ্গের সরকার। এই লড়াই শুধু বিজেপি করেনি, এই লড়াই মায়েদের সম্মানের লড়াই, সম্ভ্রমের লড়াই ছিল। তো মায়েদেরকে তাদের সন্তানরা উপযুক্ত উপহার ফেরত দেবে। একদম শঙ্করবাবু, কিন্তু একটা বিষয় খুব কানাঘুষো চলছে, যেমন একটা নতুন প্রোডাক্ট নিতে গেলে তার গ্যারেন্টি ওয়ারেন্টির কথা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি। সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার যেমন সার্বিক ছিল, আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কি সার্বিক হবে? দেখুন, খুব পরিষ্কার, যার প্রয়োজন সে পাবে। আমি যখন আপনার স্টুডিওতে বসে আছি, এই সময়
রায়গঞ্জ শহরে এরকম আপনি কয়েকশো নাম পাবেন যাদের বাৎসরিক যে ইনকাম ট্যাক্স দেয় সেটা চোখে মানে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। সেই বাড়ির মহিলাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে। আমরা কাউকে মানা করব না, আমরা সবার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার খোলা রাখবো। তারাও কি পাবে আপনাদের আমলে? আমরা তো খোলা রাখবো, তাদের বিবেকেরটা তাদের উপরে ছাড়ুন না, আমরা কেন এই দায় নেব? আমরা মায়েদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার খোলাই রাখবো, মায়েরা ঠিক করুন তাদের কার কার দরকার তারা নেবে। এখন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এতদিন ধরে তারা সবাই পাবেন। সেই যে অ্যাকাউন্টগুলো, এখন তো সরকার চলে গেল, নিশ্চয়ই অন্যরকম কোনো প্রক্রিয়া আপনারা নেবেন, সেই পরিকল্পনা কি আছে? হ্যাঁ, এইটা একটা দেখুন, যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা তো ক্যাশ পাচ্ছিলেন না, অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন, তো তার একটা সিস্টেম চলছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে। এটাও অন্নপূর্ণা ভাণ্ডারও ডিবিটির মাধ্যমেই আসবে, ডাইরেক্ট ট্রান্সফারই হবে। এবার অ্যামাউন্টটা যেহেতু বেশি, ডবলেরও বেশি, সেই জন্য ফিনান্স দপ্তরের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা দেখে নেব, সেটার জন্য মায়েদের চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। বিজেপির সক্ষম নেতৃত্ব আছে, মায়েদের স্বার্থ বিচার করেই করবে। কিন্তু সব মায়েরাই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই সমস্ত সামাজিক প্রকল্পের ক্ষেত্রে বরাবরই আপনারা যখন বিরোধী আসনে ছিলেন সহ অন্যান্য বিরোধীরা তারাও কিন্তু বলেছে যে রাজ্যের ভাড়ার শূন্য, তারপরেও এগুলো দেওয়া হচ্ছে, রাজ্য আরও একটা আর্থিকভাবে দুর্বল জায়গায় পৌঁছে যাবে। তো এখানে 1500 জায়গায় 3000, সেই ক্ষেত্রে বর্তমান আগামী রাজ্য সরকার তারা কি পারবে, মানে আপনারা কি পারবেন সেই বোঝাটাকে সামাল দিতে? প্রশ্নটা শুধু এই লক্ষ্মী মানে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার না, সমস্ত পশ্চিমবঙ্গকে 1,92,000 একটা বড় দেনার দায়, এখন মনে হয় 7 লক্ষ কোটি টাকা চলছে। শুরু করেছিল 1,92,000 কোটি টাকার দেনা দিয়ে, বামফ্রন্ট সরকার গিয়েছিল, সেটা শুরু হয়েছে এখন মনে হয় 7 লক্ষ কোটি টাকার ছাড়িয়েছে, প্রায় 8 লক্ষ কোটি টাকার দেনা মাথায় নিয়ে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে। সেটা কি কোনো বাধা হবে না? এইবার আমাদের পরিকল্পনা পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল বুম হবে, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে শিল্প কলকারখানার বিকাশ করতে হবে, তার পরিকল্পনা হচ্ছে, রোজগারের পরিকল্পনা হবে। তো লক্ষ কোটি বিনিয়োগ করার জন্য বাইরের থেকে ইনভেস্টাররা আসতে চাচ্ছেন, তারা নিশ্চিত হতে চায় যে তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে কিনা। তো লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টও হবে, রেভিনিউ জেনারেশনও হবে। একদিনে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার দেনা তো শোধ হবে না, কিন্তু তার পরিকল্পনা আমাদের রয়েছে শিল্পের বিকাশের মাধ্যমে, কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে আমরা যে রেভিনিউ জেনারেট করব, তাতে 5 বছর 10 বছর লাগলেও আমরা এই গর্ত পূরণ করব, এবং এই গর্ত পূরণ করলে মানুষেরও যে ক্রয় ক্ষমতা সেটা বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি যেমন যুব সাথী 2-3 মাস আগে শুরু হলো, তাদের কি হবে? যুব সমাজের আপনারা বলেছিলেন তাদেরকেও 3000 টাকা দেবেন। সরকারি ঘোষণা অনুযায়ী বিজেপির যে সংকল্প পত্র আছে, প্রতিটা কার্যকলাপের উপরে বিজেপি নিশ্চিতভাবে পদক্ষেপ নেবে। এটা নিয়ে পশ্চিমবঙ্গ মানুষের কোনো ধরনের ভয় থাকা উচিত না। ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে, অর্থাৎ কোনো ভয় নেই, আমরা আছি। যুবকদেরকে 1,500-2,000 টাকা দেওয়ার চাইতে যুবকের হাতে কাজ দিতে বিজেপি বেশি বিশ্বাস করবে। কি কি ধরনের কাজ দিতে আপনারা পরিকল্পনা নিচ্ছেন? আপনারা জানেন সরকারি চাকরি একটা বড় প্রচুর সরকারি ক্ষেত্রে প্রচুর দপ্তরগুলোতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে, আমরা রিক্রুটমেন্টগুলো খুলব, তার পরিকল্পনা তৈরি আছে। কলকারখানা লাগানোর জন্য পরিবেশ তৈরি করব, শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে তো কলকারখানা তৈরি হবে। তো আমরা চাইছি যে শিল্প বান্ধব পরিবেশ পশ্চিমবঙ্গে হোক, কলকারখানা খুলুক। এই যেখানে বসে আছে মালদা বিভাগ 4টা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা 3টে জেলা প্রশাসনিক জেলা, আর আমাদের সাংগঠনিকভাবে 4টা জেলা। তো এখানে কর্মসংস্থান বলে কিছু নেই, সব মাইগ্রেটেড লেবার হয়ে চলে যাচ্ছে। এখানে আমাকে কর্মসংস্থান দিতে হলে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে হবে, জমির ব্যবস্থা করতে হবে, জলের বন্দোবস্ত করতে হবে, বিদ্যুৎ করতে হবে, পরিকাঠামো
তৈরি করে শিল্পপতিদেরকে আহ্বান করতে হবে, আপনারা শিল্প করুন, আপনাদের বিনিয়োগ নিশ্চিত থাকবে। আপনি তো এই 3 জেলার ইনচার্জ, হ্যাঁ, এই 3 জেলা আপনার নখদর্পণে, বিশেষ করে উত্তর দিনাজপুর একদম। মাটি। আপনার কি মনে হয় যে এখানে কি ধরনের শিল্প হওয়া উচিত ছিল? এখানে প্রথম কথা, এখানে প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে বিভিন্ন ধরনের শস্য পণ্য, এখানে জল প্রচুর আছে, লো কস্ট লেবার রয়েছে। ট্রান্সপোর্টেশনের জন্য বিজেপির সরকার, দিল্লির সরকার রেলকে আরো সুগম করে দিচ্ছে। তো এখানে জল, কাঁচামাল, লেবার তিনটেই রয়েছে। আমরা রাস্তা, এত বড় বড় রাস্তা তৈরি হয়েছে এবং রেলও কানেক্টিভিটি বাড়াচ্ছি। এখানে যে কোনো ধরনের মালদায় আমের উপরে আপনি কাজ করতে পারেন, কালিয়াগঞ্জে আপনার লঙ্কা রয়েছে, তার প্রসেসিং ইউনিট হতে পারে। বিধাননগর সহ এই পাশটা আমাদের কৃষি প্রধান যে এলাকাটা আছে, এখানে পাটজাত কলকারখানা করতে পারি আমরা। এখানে একটা অর্ধেক কাজ করা জুট পার্ক তৈরি হচ্ছিল নাগরের কাছে, ওটা অর্ধেক করে টাকা পয়সা খেয়ে বামফ্রন্ট সরকার ভুটভাট করে চলে গেল। তো পাটের উপরে কাজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের মাল্টি লেয়ার এগ্রিকালচার হতে পারে, সেটার উপরে ভাবতে হবে। মাছের ব্যাপক চাহিদা আছে, মৎস্য চাষের উপরে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি, অন্ধ্রের নির্ভরশীলতা কমাতে পারি। ডিমের ব্যাপক চাহিদা আমাদের এখানে, অন্ধ্রের থেকে ডিম আসে, সেই ডিমের উপরে এখানে ভাবনা চিন্তা করা যেতে পারে। সব দিক দিয়ে আমাদের এখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলা ভীষণ দরকার। সবচেয়ে বেশি দরকার মাল্টি স্টোরেজ হিমঘর, মাল্টি লেয়ারিং, যাতে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ বলে সেটার খুব বেশি দরকার। এখানে যে সময় পণ্য উৎপাদন হয় সেই সময় বিক্রির দাম পাওয়া যায় না, তো মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থাকলে সেখানে কৃষক রাখতে পারবে। আমরা আগামীতে সেই জায়গায় আসছি, নাবার্ডকে কাজে লাগিয়ে, ছোট ব্যবসায়ীদেরকে কাজে লাগিয়ে ছোট ছোট গোলাঘর, ছোট ছোট মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ খোলার উদ্যোগ নেওয়া হবে। এখন তো ডবল ইঞ্জিনের সরকার, এখন ডবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না, পয়সার কোনো অভাব হবে না, আর লাল ফিতের ফাঁস থাকবে না। এবার উন্নয়ন দেখবে আগামী 10 বছর পশ্চিমবঙ্গ উন্নয়ন কাকে বলে। আমি তো এখান থেকে আপনার স্টুডিও থেকে বলছি যে বিরোধীরা, সো কল্ড বিরোধী, ধুয়ে মুছে যাওয়া যে কটা বিরোধী আছে, আপনারা আজকে শ্বেতপত্র প্রকাশ করুন 5 বছরে, 10 বছরে, 15 বছরে আজকে কোন জায়গায় আছে উত্তর দিনাজপুর আর এই আমার এই উত্তরবঙ্গের জেলাগুলো। আর আগামী 10 বছর পর আমরা শ্বেতপত্র প্রকাশ করে দেখিয়ে দেবো যে আমরা কোন জায়গায় নিয়ে গেলাম। আমরা যুবকদের হাতে 2000-3000 টাকা দেওয়ার চাইতে কর্মসংস্থান তুলে দিতে বেশি আগ্রহী। কাজ করুক, চাকরি করুক, বউ বাচ্চা নিয়ে সংসার করুক, বাইরে লেবার খাটতে না যাক। বিজেপি এটাই চায়। উত্তরবঙ্গে বরাবরই দেখা গিয়েছে বিগত নির্বাচনগুলোতেও বিজেপিকে উজাড় করে দিয়েছে। উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে তেমন বিশেষ কোনো উন্নয়নমুখী প্রকল্প বা বিশেষ কিছু কিন্তু কেন্দ্রের সরকারও করতে পারেনি বা করা সম্ভব হয়নি। এবারে একগুচ্ছ কিন্তু প্রতিশ্রুতি আপনাদের ছিল, ইশতেহারে ছিল, যেমন এইমস একটা তার মধ্যে বড় ইস্যু, যেটা কিন্তু 2024-এর লোকসভার সময়ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে গিয়েছিলেন, এবারেও তিনি ঘোষণা করেছেন। উত্তরবঙ্গে এইমস, রায়গঞ্জে এইমস, এ নিয়ে অনেক রাজনীতি হয়েছে সংগ্রহ। সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি আছে এইমস নিয়ে? এইমস নিয়ে কথা বলতে হলে, আর প্রশ্নটা যেহেতু আমাকে করেছেন, আপনারা জানেন এই এইমস নিয়ে আমার নিজেরও আন্দোলন আছে। একদম। আমি কখনো রাজনীতি দেখিনি। আমি যখন এখানে বিভিন্ন মঞ্চ তৈরি হয়েছে, আমি নিজে সেই মঞ্চে সশরীরে সক্রিয়ভাবে আন্দোলনে যুক্ত ছিলাম। বিজেপি আলাদাভাবে আন্দোলন করেছে, তাতে সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি। এইমস আমাদের স্বপ্ন, এইমস আমাদের মননে, স্বপনে, আত্মায় রয়ে গেছে। রাজনীতিটা করেছে সিপিএম, কংগ্রেস এবং সর্বশেষ পেরেক গেঁথেছে হলো তৃণমূল। বিজেপি বলেছে, এর আগেও বলেছিল, আপনারা এবার বলছেন, কিন্তু এর আগেও বিজেপি বলেছিল জমি দিলে কালকেই এইমস হবে। এবার জমির জট নেই। আমাদের অমিত শাহজি বলেছেন 4টা রাষ্ট্রীয় স্তরের হসপিটাল হবে উত্তরবঙ্গে, এইমস হবে, ওই জাতীয় আরো 3-4টা হসপিটাল এবং IIM এগুলো স্থাপন হবে। রায়গঞ্জ কি সেই এইমস? অবশ্যই রায়গঞ্জ। এইমস নিয়ে বলছি, এইমস আমাদের দাবি, পাচ্ছে কি পাচ্ছে না এটা তো দিল্লি ঠিক করবে। আমি আমার মতো কার্যকর্তা এটা বলবো। এবার ডবল ইঞ্জিন সরকার, আপনারা কি দাবি উত্তরবঙ্গে আমার দাবি তো থাকবে রায়গঞ্জে এইমস হোক, মরার দিন অবধি দাবি থাকবে আমার।
এখান থেকে তো সরার প্রশ্ন নেই। না, আপনাদের বিধায়ক, আপনাদের বিষয় হচ্ছে MP দেখুন, প্রত্যেকেই আছে। এখন যখন এইমস সেকেন্ড এইমস হবে, তো সেকেন্ড এইমস এমন হবে যাতে গোটা উত্তরবঙ্গে অ্যাভেল করতে পারে। তো 4টা যদি ন্যাশনাল স্তরের হসপিটাল হয়, আপনি মেনে চলুন, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমার এই মালদা বিভাগের কেন্দ্রবিন্দু হোক, আশেপাশে হোক, এখানে একটা তো কমসে কম ন্যাশনাল লেভেলের কোনো হসপিটাল জাতীয় আমরা কিছু পাবো। সে আপনার নিমহ্যান্স জাতীয়ই হোক, সে আপনার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটই হোক, এমসি হোক, কিছু না কিছু আমার এই 4 জেলার বাসিন্দারা পাবে। এটা আমি আপনাদের মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে চাই। বিজেপি রাজনীতি করবে না, রাজনীতি করলে 5 বছর পর ছুড়ে ফেলে দেবে জনতা। রাজ্যের থেকে আমরা জমি অধিগ্রহণ করব, কেন্দ্র পয়সা দেবে। সমস্যা তো আগেও ছিল না, মানসিকতার অভাব ছিল। আর এই মানসিকতার উত্তর তৃণমূলকে রায়গঞ্জবাসী বারে বারে দিয়েছে, তাও এরা শুধরায়নি। এখানে হাঁস খামার ছিল, এখানে স্পিনিং মিল ছিল, স্পিনিং মিলের জমি এরা বিক্রি করে দিল, তাও এইমসের জন্য দিল না। অথচ রাস্তার এপার ওপার দিতে পারতো। এখানে 300 বিঘা 500 বিঘা, ওদিকে 200-300 বিঘা আন্ডার পাস করে দিয়ে আরামসে আমরা এখানে এইমস করতে পারতাম। এরা সেই প্লটগুলোকে প্রমোটিং করে বিক্রি করে দিল। আপনারা কি সেগুলোকে পুনরুদ্ধার করতে পারবেন? সম্ভব। আপনি বিক্রি করে দিয়ে বাড়ি করে দিয়েছেন, লোককে সম্পত্তি বেচে যে বাড়ি প্রমোটিং দিয়ে দিয়েছেন। সেখানে তো শিল্প পার্ক করা হয়েছে বলা হয়েছে। এবার সেখানে দিয়ে তো আপনি অন্যের প্রপার্টি তাকে তৈরি করে দিয়ে ওখানে পয়সা নিয়েছেন, বিক্রি করেছেন, প্রমোটিং করেছেন। এবার তাকে উচ্ছেদের সময় এরাই গিয়ে আবার নাটক করবে, আন্দোলন করবে, বিজেপি কৃষক বিরোধী, বিজেপি জমি কেড়ে নিচ্ছে, ডাকাতি করছে, এরাই 2 দিন পর করবে। বিজেপি উন্নয়ন চায়, মানুষ আশীর্বাদ করেছে, জমি জট আর থাকবে না। জমি শিল্পের প্রয়োজনে জমি দিতে হলে আমাদের, আমি জানি পানিশালার কৃষকরা, আমরা যখন পদযাত্রা করেছি এইমসের দাবিতে, তখন কৃষকরা এসে নিজেরা বলেছে এই যে আমাদের জমি রাখুন, দিতে চেয়েছে, তারপরেও মমতা ব্যানার্জি নেয়নি, তারই উত্তর রায়গঞ্জবাসী দিয়েছে। আমাদের বক্তব্য হলো বিজেপি আসছে, আমরা ভোট রাজনীতি করি না, এজেন্ডা পরিষ্কার আছে। আমরা 20 বছর 25 বছর 30 বছর লাগলেও আমরা আমাদের এজেন্ডা থেকে সরিনি। সবকা সাথ সবকা বিকাশ, সবার জন্য সবার উন্নয়ন, সবার ভরসা। মোদিজির এই যে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা ভরসা, এই সব নিয়ে একা কিছু না বিজেপি। মানুষ আছে তো বিজেপি আছে। এই জয় কি বিজেপির কর্মীদের জয়? না, সাধারণ মানুষ বিজেপির থেকে অনেক আগে ছিল, তাই আজকে এই জয়। তো সাধারণ মানুষই বিজেপিকে দিশা দেখিয়ে দেবে কি কাজ করতে হবে, আমরা করব সেই কাজ। উত্তরবঙ্গে উল্লেখযোগ্য কি হওয়া? আচ্ছা, যেটা আপনি বলে নেবেন, আমি বাইপাস করে গেলাম, কি হয়নি। যেহেতু এখানে জমি জট ছিল, আমরা কিছু করতে পারছি না, রেল দিয়ে যেটুকু করার আমরা বুনট করার চেষ্টা করে যাচ্ছি। সেই জমি অধিগ্রহণ আজকে অবধি হয়নি বলার পরেও। ফাইল বন্ধ পড়েছিল, ফাইলগুলো খোলা হয়েছে। হ্যাঁ, কালিয়াগঞ্জ বুনিয়াদপুরের কতবার করে বলা হয়েছে জমি অধিগ্রহণ করে দেয়নি। আমরা সুকান্তদার নেতৃত্বে ইটাহার থেকে গাজল, এই যে রেলপথ, কার্তিক দা, সুকান্ত দা, এদের উদ্যোগে রায়গঞ্জ ইটাহার গাজল অবধি যে রেল লাইন, তার ফাইল আবার করে কাজের মধ্যে এসছে, আবার করে সার্ভে হচ্ছে, টেন্ডারও হয়ে গেছে। গত 3-4 দিন আগে আমি পেপারে দেখলাম টেন্ডারও হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে রেল দিয়ে একটা বুনটের চেষ্টা চলছিল মানুষের উন্নয়নে। রায়গঞ্জ থেকে রেল যাচ্ছে সকালবেলা কলকাতা, রায়গঞ্জ থেকে রাত্রিবেলা রাধিকাপুর যাচ্ছে। আপনি ভাবুন তো, একটা সময় ছিল যখন রায়গঞ্জ রেল কানেক্টিভিটিতে ছিল না, বালুরঘাট রেল কানেক্টিভিটিতে ছিল না, বিজেপিই তো করেছে। হ্যাঁ, নাম নেওয়ার সময় আপনারা অন্য কংগ্রেসি নেতার নাম নেন, সরকারটা বিজেপিরই ছিল, বালুরঘাটেও তাই। ওই সময় আদবানিজি প্রথম ব্রডগেজ রেল লাইন নিয়ে আসে বালুরঘাটে। তা আমরা যখন সুযোগ পেয়েছি রেল দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এই যে রায়গঞ্জ বা কালিয়াগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো রেল মানচিত্রে অনেকটা পিছিয়ে পড়ে। একদম। এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? 25 বছর পিছিয়ে আছি আমরা ভারতবর্ষের উন্নয়নের থেকে, 25 বছর পেছনে আছি। 25 বছর আগে আমি গ্যাস দেখে এসেছি দিল্লিতে, বাড়ি বাড়ি পাইপ দিয়ে দেওয়া আছে। গ্যাস এখন আমার বাড়িতে ঢুকছে, পাইপ দিয়ে শুরু হয়েছে। 25 বছর আগে দিল্লিতে আমি জল বাড়ি বাড়ি পেয়েছি।
বাড়ি বাড়ি জল, আমাদের এখানে এখনো হয়নি। তো এত পিছিয়ে আছি, সেই জায়গাটা আমরা চাইবো যে দেশের সাথে সমান্তরালভাবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এগিয়ে চলুক। সেটা কি খুব তাড়াতাড়ি হবে? সম্ভব না, কোনো জাদুর কাঠি আমাদের হাতে নেই। সরকারি ম্যান্ডেট দিয়েছেন মানুষ, আমরা সেই ম্যান্ডেট, সেই রায়কে মাথা পেতে নিয়েছি এবং আগামীতে সেই রায়কে কাজে নিয়ে আমরা ধাপে ধাপে, এই যে প্রত্যেকটা আমলা, এরা কারা? এরা তৃণমূলের এক একটা দলের দাস হয়ে বসে আছে। আপনি ভাবেন এত সহজে বিজেপি কাজ করতে দেবে না? তো প্রত্যেকটা হার্ডেল মানুষের সাহায্য নিয়ে নিয়ে আমরা বাধা সরিয়ে আগামী দিনে বিকাশের রথকে তীব্র গতিতে ছুটাবো আমরা। মানুষ যারা বলছিলেন আপনাদের উপরে ভরসা রেখেছেন, উত্তরবঙ্গ, সেই কোচবিহার থেকে মালদা পর্যন্ত, যেটা বলছিলাম আপনাকে, যে কী কাজটা হয়নি বা হওয়া উচিত ছিল বড় কাজ, বা কোনো সেন্ট্রালে কোনো প্রজেক্ট ঘুরে চলে গেছে এইমস ছাড়া? না, এমনি তো আমাদের যেমন বহির্বাণিজ্যের জন্য বাংলাদেশের সাথে একটা তখনকার ইয়ে ছিল, এখন তো বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ। বহির্বাণিজ্য আমাদের যেহেতু স্থলবন্দর হবে এখানে, আগামীতে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ কার্তিক পাল খুব আপনাদের বলেছিল এর আগে, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যে উনি নিজে উদ্যোগ নিয়েছেন, খুব ভালো প্রশংসনীয় উদ্যোগ, রাধিকাপুর স্থলবন্দর চালু করা, যেখান দিয়ে এখন যেমন শুধু ট্রেন যায়। সম্ভবত এটা দেবশ্রী চৌধুরীর আমলেই উনিও প্রস্তাবটা দিয়েছিল, ইনি এটাকে ইনিশিয়েট করে আগাচ্ছেন যে স্থল বন্দরটা রাধিকাপুরে হবে। এটা যদি হয় তো অ্যাটলিস্ট এখানের সাথে বাংলাদেশের সাথে বাণিজ্যটা, যেটা ওদিকে মহদীপুর আর এদিকে হিলিতে হয়, সেটা আমার জেলাতেও শুরু হবে। সে একটা কাজ চলবে এবং দ্রুত গতিতে আগাবে। এখন তো জমি জট নিয়ে কোনো কিছু থাকবে না, দ্রুত গতিতে আগাবে। আর বাকি শিল্প পরিবেশ তৈরি করাটা বড় চ্যালেঞ্জ এবং এটা করতে হবে। উত্তরবঙ্গে কমলালেবু, চা বা আমাদের চোপড়ার আনারস, এগুলো নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা বা প্রস্তাব? দেখেন, ওই অংশটাতে ভাবনা চিন্তা করার জন্য অনেক বড় বড় মাথারা আছে। রাজু বিস্তার নিজে উদ্যোগ নিয়েছেন, মনোজ টিগ্গা উদ্যোগ নিয়েছেন, জয়ন্ত রায় উদ্যোগ নিয়েছেন। চা বাগান অ্যাজ সাচ একটা বড় ক্যান্সার। একদম লক্ষ কোটি টাকা ওখানেও পিএফ বাকি পড়ে আছে, শ্রমিকদের পিএফ বাকি পড়ে আছে। চা বাগানগুলো দেয়নি বছরের পর বছর। রেশন নিয়ে ওখানে সমস্যা আছে। চা বাগানের কিছু মালিক অনেক চেষ্টা করে যাচ্ছে, সব মালিক একরকম না, চেষ্টা করে যাচ্ছে, বাট এত বড় গর্ত তাদেরও ভরা সম্ভব হচ্ছে না। তো ওখানে ট্যুরিজমকে চা বাগানের সাথে যুক্ত করা হচ্ছে, তো ভিলেজ ট্যুরিজম ওটাকে চালু করা হচ্ছে। কিছু হার্বাল, যেহেতু ওই এলাকাটা পাহাড়ি এলাকা, অনেকটা পাহাড়ের নিচে, ওয়েদারটা সুন্দর, ওখানে বেশ কিছু মেডিসিনাল প্লান্ট হয়, তার উপরে কিছু রিসার্চ ওয়ার্ক শুরু হয়েছে। আমরা সেটাকে আরো বড় আকারে প্রসেসিংয়ে নিয়ে যেতে পারি কিনা, সেটার একটা ভাবনা চলছে। ট্যুরিজমের উপরে, ভিলেজ ট্যুরিজমটাকে কিভাবে সিকিউর করা যায় এবং ওখানকার ছেলে মেয়েদেরকে কি করে আরো বেশি ট্রেনিং দিয়ে ক্যাপাসিটেট করা যায়। আপনি যখন ট্যুরিজমের কথা বলছেন, রায়গঞ্জে শুধুমাত্র কুলিক পক্ষী নিবাস ছাড়া আর তেমন কিছু উল্লেখযোগ্যভাবে দেখা যায় না ট্যুরিজমের ক্ষেত্রে। এবারে এই উত্তর দিনাজপুর, এই এলাকাগুলো, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ বা ডালখোলা, এই সমস্ত জায়গা নিয়ে কোনো চিন্তা ভাবনা ট্যুরিজমের ক্ষেত্রে? দেখুন, ভাবলে অনেক কিছু ভাবার জায়গা ছিল সরকারের, না বামফ্রন্ট ভেবেছে না টিএমসি ভেবেছে। আপনি এখান থেকে 100 কিলোমিটারের মধ্যে বানগড় আছে, এখান থেকে 100 কিলোমিটারের মধ্যে গৌড় আছে, এখান থেকে 15-20 কিলোমিটার দূরে ভৈরবী মন্দির আছে, আছে অনেক কিছু। পাল যুগের কিছু জিনিস, আদিনাথে কিছু পুরাতত্ত্ব রয়েছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ আশপাশ দিয়েও অনেক কিছু, রায়গঞ্জ কালিয়াগঞ্জে বহু কিছু রয়েছে, প্রত্নতত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে। একদম। আমাদের যেটা চেষ্টা হয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমরা নিয়ে এসেছি এখানে, অফিস হয়েছে, তার কাজকর্ম খুব দ্রুত গতিতেই চলছে, ওটা একটা ফরমেশনে চলে আসবে ঠিকঠাক। আর যেটা বলছেন কুলিকের পক্ষী নিবাস হয়েছে, কিন্তু যেখানে নিবাসটা সেখানে থাকা যায় না। পক্ষীরালয় আলাদা আছে, কিন্তু মানুষের ট্যুরিস্টদের থাকার জন্য যে ট্যুরিস্ট লজ, ওটা দুর্বৃত্তদের আখড়া হয়ে আছে। ঠিক আছে, ওখানে ফ্যামিলি নিয়ে থাকার রিস্কি। পরিকাঠামো তো পর্যটন নিয়ে ভাবতে হবে।
উত্তরবঙ্গ পর্যটনের একটা বড় কেন্দ্র। বড় কেন্দ্র। আমরা বিভিন্ন সময় যখন দক্ষিণ ভারত যাই তখন দেখি 200 কিলোমিটার দূর অব্দি ওরা নিয়ে যায় ডেলি ট্যুরের প্যাকেজে। তো আমাদের কিরকম ভাবতে হবে, ডেলি ট্যুর প্যাকেজে মালদার সাথে, বালুরঘাটের সাথে, রায়গঞ্জের ট্যুরিজমের টিম তৈরি করে, ট্রাভেলার্সদের টিম তৈরি করে, সাইট সিইং এর ব্যবস্থা, এবং তার জন্য আপনাকে পরিকাঠামো গড়ে তুলতে হবে। আপনারা তো স্থানীয় নেতা, আপনারা কি এ ধরনের চিন্তা ভাবনা করবেন? না, করতে হবে, মানুষের জন্যই তো জীবনটা। এখন তো সুযোগ পেয়েছে, এখন সুযোগ আছে, আমরা সবাই মিলে সেই চেষ্টা করব সরকারকে কাজে লাগিয়ে ট্যুরিজম। কুলিক নদী জীর্ণ কায়া, একদম এই প্রসঙ্গে আসতাম। কুলিক নদী জীর্ণ কায়া, পক্ষীনিবাস যেমন দেখাবেন, তো তার পাশে আপনার কাছে একটা নদী আছে। নদী মানে সারা বছর যার জল থাকে তাকে নদী বলি আমরা। সেই নদীটা জীর্ণ প্রায়। এরা ক্লাব নিয়ে মোচ্ছব করলো, ক্লাবগুলোকে দিয়ে নদী পরিষ্কার করানোর প্ল্যান মাথায় আসলো না। দুর্গাপূজা নিয়ে ওরা নিজেদের বিভিন্ন ক্লাবে ব্যানার লাগাতে হবে জন্য ওরা ক্লাবগুলোকে টাকা দিল, কিন্তু এটা শেখালো না যে ভাসানের পরে সেই ক্লাবগুলো একদিন বা দুদিন গোটা নদীটাকে পরিষ্কার করুক। কুলিকের জীর্ণ অবস্থা থেকে কুলিককে বার করে আনতে হবে। রায়গঞ্জবাসীর আদরের নদী ওটা, কুলিক নদী, আবেগের নদী। সে কুলিকের জীর্ণ দশা থেকে কুলিককে বার করে আনতে হবে। আমরা সে চেষ্টা করব, সমাজসেবীদেরকে নিয়ে, ক্লাবদেরকে নিয়ে, চেম্বার অফ কমার্স, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী সংগঠন, এনজিও একটা বড় ইস্যু ছিল। হ্যাঁ, রায়গঞ্জ বারসই রাস্তা একটা বড় ইস্যু ছিল, প্রতিশ্রুতিও ছিল। না, প্রতিশ্রুতির পরে তো টেন্ডার হয়েছে, সার্ভের কাজ চলছে। নীতিন গাডকারি যে দপ্তর থেকে রায়গঞ্জ বারসইয়ের উপরে সার্ভের জন্য টাকা বরাদ্দ হয়েছে এবং তার কাজ চলছে। নির্বাচনের জন্য হয়তো বিষয়টা কিছুদিন থমকে আছে, বাট নিশ্চিত থাকুক রায়গঞ্জবাসী যে ওই রাস্তা খুব দ্রুত গতিতে হবে। আরেকটা বিষয় রায়গঞ্জের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে রায়গঞ্জের যানজট একটা বড় সমস্যা বরাবর। সেই সমস্যা নিরসনের জন্য রায়গঞ্জ পুরসভা এবং বিগত দিনের যারা বিদায়ী ক্ষমতায় ছিলেন, বিদায়ী বিধায়ক, তিনিও একাধিক পরিকল্পনা নিয়েছিলেন। রায়গঞ্জে বাস স্ট্যান্ডটাকে সরিয়ে দেওয়া বা টোটোর একটা রং করে দেওয়া, এইভাবে সমস্তটাই দেখা যাচ্ছে একটা চেষ্টা হয়েছে, কিন্তু হয়তো সেটা কাজ হয়নি বা শুরু হয়নি। সেই বিষয়টা নিয়ে আপনাদের কি পরিকল্পনা এই মুহূর্তে? বাস স্ট্যান্ডটা সরে যে যাচ্ছে, কাজ চলছে, সেটা কি আপনারা আটকে দেবেন না চলবে? না 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 না, বিজেপি দুটো জিনিস পরিষ্কার করে বলতে চায়। কোনো উন্নয়নমূলক কাজ তৃণমূল শুরু করেছিল, রাজনীতির কারণে বিজেপি বন্ধ করবে না। বেশ, এটা আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। রায়গঞ্জে বাস স্ট্যান্ডটা যা সরে যাওয়ার পরিকল্পনা ছিল তাই থাকবে, সেটা সরকারি পয়সায় কাজ হচ্ছে। সেই কাজ রায়গঞ্জের জন্য প্রয়োজনীয়, তো ওটা চলছে। আমার সাংসদ ওখানে 1 কোটি টাকা দিতে চেয়েছিল, মাননীয় কার্তিক পাল ওখানে 1 কোটি টাকা নিজের তহবিল থেকে দিতে চেয়েছিল পৌরসভা নোংরা রাজনীতি করার জন্য। ছোট মনের প্রমাণ দিয়ে ওরা সেটাকে রিফিউজ করেছে। তো ওই কাজ চলবে। পৌরসভাও তো চালাতে পারছে না, আজকেও ওদের দেখলাম আন্দোলন চলছে। আর সব পৌরসভাগুলো তো এক্সটেনশনে আছে, এগুলো সব পরিবর্তন হয়েই যাবে। কিন্তু যেখানে যেখানে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে, বিজেপি সেগুলোকে কন্টিনিউ করবে, একটাও আটকাবে না। উন্নয়নমূলক কাজ রাজনীতির জন্য বিজেপি আটকাবে না। বেশ, আরেকটা যেটা বড় ইস্যু সেটা হচ্ছে রায়গঞ্জে ফ্লাইওভার বা আন্ডারপাসের দাবি। হ্যাঁ, ফ্লাইওভার, আন্ডারপাস, বরাবর কিন্তু শাসক আমরা খালি একটা জিনিস চেয়েছিলাম, যে ফ্লাইওভারের জন্য একটা এনওসি ডিএম কালেক্টরেট থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তো তখনকার ডিএমরা ভীতু ছিল, তৃণমূলের জিহুজুরি করতো। এবার আমরা প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেব, ডেভেলপমেন্টের স্বার্থে যা করবে তাই হবে, দলীয় কোনো ইন্টারফারেন্স থাকবে না। তো ন্যাচারালি রায়গঞ্জের প্রয়োজনে নতুন পৌরসভার কাছ থেকে আমরা এনওসি চাইব। মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছে, ডাকাতি করে বসা লোকগুলোকে তো নিশ্চয়ই রায়গঞ্জ বসাবে না। তো যারা বসবে তারা এনওসি চাইবে, ডিএম সাহেব সে এনওসি দেবে। আমাদের কাজ খালি এনওসিটা রেল দপ্তরকে পাঠানো, তারপরে তো সব রেলই করে দেবে, রাস্তা সম্প্রসারণ সব করে দেবে, রেলের প্রয়োজনে যা যা দরকার সব করে দেবে। ফান্ড উন্নয়নের জন্য টাকা, কোনো ডবল ইঞ্জিন সরকার, তো ওটাই বেনিফিট।
টাকা কোনো সমস্যা না, খালি মনটা চাই যে এই কাজটা করতে হবে। এরাও ব্যবহার করতে পারতো দিল্লির সরকারকে, জেস্টার দেখিয়ে এরা ব্যবহার করতে পারতো, ছোট রাজনীতি না করে। তাহলে রায়গঞ্জ আজকে মুক্ত থাকতো। কি আছে, সরকারি পাবলিকের পয়সা, বিজেপির বাবার পয়সা না তো। নিতেও, ডেভেলপমেন্টের জন্য নিতে হতো, এনওসি দিতে হতো, টাকা আসতো। রায়গঞ্জের জন্য প্রথম কাজ কি হবে? আমার কাছে তো সেগ্রিগেট করার মতো কিছু নেই, সব কাজই প্রথম। রায়গঞ্জ হসপিটাল পরিষেবা ঠিক করতে হবে, ফ্লাইওভারের জন্য এনওসির ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো রায়গঞ্জ শহর কেন্দ্রিক যদি প্রশ্ন থাকে, তো আমার কাছে মনে হয়েছে পৌরসভাটা যেরকম দুর্বৃত্তদের আখড়া হয়ে গেছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওখানকার কর্মচারীদের নিয়মিত বেতনের বন্দোবস্ত করা। গোটা শহরে ড্রাগসে ছেয়ে গেছে। সন্ধ্যা থেকে অলিতে গলিতে রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে 4-5 কিলোমিটার দূরে যত গ্রামীণ ক্ষেত্র আছে, রায়গঞ্জের শিক্ষিত যুবক ছেলেমেয়েরা সেই এলাকাগুলোতে চলে গিয়ে ড্রাগসের নেশা করছে। সন্ধ্যার পরে মোটরসাইকেল নিয়ে আপনি রায়গঞ্জ শহর থেকে একবার চক্কর মারবেন, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হসপিটাল মোড়, পলিটেকনিক কলেজ পাড়া, জেলখানা মোড়, দস্তি মোড়, কালীবাড়ি, কর্ণজোড়া করে পেছন দিকের গ্রামীণ ক্ষেত্রগুলোতে যাবেন। 2-3 কিলোমিটার যেতে হবে না, তার মধ্যে দেখতে পাবেন ছোট ছোট জায়গায় ছেলেরা মেয়েরা ড্রাগসের নেশা করছে। এটার থেকে যুব সমাজকে বের করতে হবে। কিভাবে করবেন সেটা? পুলিশ যে অফিসাররা যে দক্ষতায় কাজ করলো, শুধু কেন্দ্রীয় বাহিনী করেছে তা তো না, তার সাথে যোগ্য সঙ্গত পুলিশও এই পুলিশই দিয়েছে। পশ্চিমবঙ্গের যে পুলিশ এতদিন ওদের দলদাস হয়েছিল, তারা যখন আইনের শাসনটাকে কায়েম করেছে, তো ভোট ভালো হয়েছে। কোথাও পুলিশ নিজের রোলটাকে প্লে করার সময় আর পক্ষপাতিত্ব করেনি, তাই এত সুন্দর ভোট হয়েছে। কেন্দ্রীয় বল তাদের যোগ্য কাজ করেছে। ইসি কড়া ছিল, কড়াটা কড়াই থাকবে, এটা নরম হবে না। তাই পুলিশও নিজেদের কাজ জানে। ক্রাইম ফ্রি স্টেট আমাদের ডিমান্ড আছে, দুর্বৃত্ত মুক্ত পশ্চিমবঙ্গ, ক্রিমিনাল মুক্ত পশ্চিমবঙ্গ। আমি কালকে এক পুলিশ অফিসারের সাথে কাউন্টিং সেন্টারের বাইরে কথা হচ্ছিল, আপনারা কি চান? আমি ওই অফিসারকে একটাই কথা বলেছি, দুর্বৃত্ত মুক্ত রায়গঞ্জ, দুর্বৃত্ত মুক্ত পশ্চিমবঙ্গ, ক্রিমিনাল ফ্রি। মায়েরা সন্ধ্যাবেলায় যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, বাইরে বেরোতে পারে, রাস্তায় হাঁটতে পারে, তাই চেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ বা দলবদল, এই ইস্যুতে কি বলবেন? অন্যান্য দল থেকে যদি আরেকবার প্রশ্নটা করুন। অন্যান্য দল থেকে যদি কেউ বিজেপিতে আসতে চায়, তাদের জন্য শুনুন, রায়গঞ্জ শহর সেন্সিটিভ জায়গা, ঠিক প্রতিটা শহরগুলো সেন্সিটিভ একদম। এরা বিজেপির সংগঠন যা ছিল, কিন্তু এই ম্যান্ডেট মানুষের রোষের প্রতিফলন। মানুষের রোষ কার প্রতি? শুধু কি মমতা ব্যানার্জির প্রতি? তা তো না। পাড়ায় পাড়ায় ছোট ছোট অভিষেক ব্যানার্জি তৈরি হয়ে আছে, পাড়ায় পাড়ায় ওই জাহাঙ্গীর শেখরা ঘুরে বেড়াচ্ছে। মানুষের প্রতিদিন ওদেরকে ফেস করতে হয়। কলেজ যাওয়ার সময় বোনগুলোকে ওদের চোখকে ফেস করতে হয়, মাদেরকে ওদের থ্রেটকে ফেস করতে হয়, বাবাদেরকে এদের চোখ রাঙানি সহ্য করতে হয়। তার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। এই তৃণমূলের কাউন্সিলররা 30,000 টাকা করে নিয়েছে, ক্যামেরার সামনে বলছি। আবাস যোজনার টাকা এরা 30,000 25,000 করে নিয়ে তবে আবাস যোজনার ঘর দিয়েছে, তাও গরিবদেরকে দেয় নাই, বড়লোকদেরকে ঘর দিয়েছে। দোতলার উপরে 3 তলা করার জন্য টাকা দিয়েছে। কিন্তু তৃণমূলই তো অভিযোগ করে আসছে যে বিজেপি ওয়াশিং মেশিন। আমি যেটা উত্তরটা দিতে চাই মানুষের কাছে, সেটা হলো কালকের থেকেই লক্ষ্য করা যাচ্ছে বহু লোক 4টা বাজতে না বাজতেই সবুজ টেন্ট ছেড়ে দিয়ে গেরুয়া পরা শুরু করেছে, গেরুয়া আবির মাখা শুরু করেছে। কোনো অসুবিধা নেই, মনটা গেরুয়া করতে হবে আগে, তারপরে এই দরজা খুলবে। মনটাও যদি অতটাই গেরুয়া মাখা যায়, সেটার জন্য 5 বছর 7 বছর ওয়াশিং মেশিনে আগে ধোলাই হোক।
জামা পাল্টানোর চেষ্টা করে যারা এই দুর্বৃত্তদেরকে কোনো বিজেপিতে কোনো জায়গা নাই, যারা ভোট লুট করে পৌরসভা চালাচ্ছে, এরা ব্যাকডোরে গিয়ে বিজেপির নেতাদেরকে বলতেই পারে, রায়গঞ্জবাসীর কাছে আমি বলতে চাই, এরা ব্যাকডোর দিয়ে চেষ্টা করবে ঢোকার, কিন্তু বিজেপির যেই নেতা এদেরকে জয়েন করাবে তাদের রাজনৈতিক জীবন বিপদে পড়ে যাবে। আচ্ছা, খুব পরিষ্কার, মানুষ এদেরকে দেখতে চায় না। আপনি রেজাল্ট শিট তুলে দেখুন, ভোটের দিনের ছবি একবার চিন্তা করুন। ভোটের দিনে বিজেপির ক্যাম্পে 2-4টা করে লোক ছিল, আর তৃণমূলের ক্যাম্পে 200, 300, 400 করে লোক ছিল। ভোট কত পেয়েছে ওরা? কোথাও 93, কোথাও 95, কোথাও 22, কোথাও 25। তার মানে এরা কারা? ওর ক্যাম্পে থাকা লোকরাই ভয়ে ভক্তিতে ওখানে ছিল, ভক্তিতে না, ভয়ে ওদের সাথে ছিল। ওরাও চায় না এই লিডারগুলোকে। রায়গঞ্জের এক বুথ সভাপতি, সে আমাকে বলতেছে আমি নিজের ভোটটা এত বছর পর নিজে দিলাম। আল্লাহ ধর্মশাই, আপনি তো টিএমসি করেন। বলি নামেই টিএমসি করে, টিএমসির বুথ সভাপতি। আমিও গেলে পরে আমাকে বিদ্যাচক্র স্কুল থেকে আমার কার্ডটা কেড়ে নিয়ে বলে তুই তো আমাদেরই লোক, কেন তোকে ভোট দিতে হবে, আমরাই দিয়ে দিচ্ছি। বলে টিএমসির বুথ সভাপতি হয়ে আমি নিজের ভোট দিতে পারিনি, আপনাদেরকে ধন্যবাদ, এবার প্রথম আমার ভোটটা দিলাম। এটা রায়গঞ্জের পরিস্থিতি ছিল। আর এই লোকগুলোকে বিজেপিতে যদি আবার কেউ নিয়ে আসে, তো যে নেতা নিয়ে আসবে সেই লোকটা আমিও যদি হই, তো দল আমাকেও ক্ষমা করবে না, এটা পরিষ্কার আছে। সেই জন্য ওরা অনেক করেছে। এখন যারা দুর্নীতি করেছে তাদের কাছে একটাই রাস্তা, নিজের অন্যায় স্বীকার করে সারেন্ডার করো। লোকের পয়সা নিয়ে থাকলে ফেরত দিয়ে, এখনই 7 তারিখে শপথ আছে, 7 তারিখের আগে যতটা পাপ ধুতে পারো ধুয়ে নাও। 8 তারিখ থেকে আইনের শাসন শুরু হবে একদম, তখন আর বাঁচার রাস্তা পাওয়া যাবে না কাউকে ধরে। এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো আলোচনায় অনেক কিছু আমরা জানলাম। শঙ্করদা, আপনাকে অনেক ধন্যবাদ আরো একবার ভারত টিভির পক্ষ থেকে। তো আরো অনেক কিছু জানার বাকি রইলো, কিন্তু সময় দিতে চাইছে না। তো শঙ্করদার সাথে আরো একবার দেখা হবে। আমাদের অনেক কিছু, বিশেষ করে লক্ষ্মীদের কি হবে বা যুব সমাজের কি হবে, উত্তরবঙ্গের রায়গঞ্জের কি হবে, এই সমস্ত অনেক কিছু পরিকল্পনার কথা শঙ্করবাবু জানালেন। আগামীতে আবারও শঙ্করদাকে নিয়ে আমরা এই স্টুডিওতে বসবো, আলোচনায় ফিরবো। তবে ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার। নমস্কার। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।